প্রতিদিন বাড়ছে ভ্যাকসিন গ্রহীতার সংখ্যা, প্রবীণদের জন্য আবারও চালু হচ্ছে স্পট রেজিস্ট্রেশন। গণতন্ত্র এগিয়ে নিতে বাধা বিএনপি, বললেন ওবায়দুল কাদের। জিয়ার খেতাব নিয়ে সিদ্ধান্ত হয়নি, জানালেন তথ্যমন্ত্রী। চতুর্থ ধাপে 55 পৌরসভায় ভোটকাল, কেন্দ্রে পাঠানো হচ্ছে সরঞ্জাম, নিরাপত্তা জোরদার। মিয়ানমারের সেনাবাহিনীর অব্যাহত ধরপাকড়ে বাড়ছে ক্ষোভ, সূচির মুক্তি চেয়ে জাতিসংঘের প্রস্তাব পাস। ঢাকা টেস্টের তৃতীয় দিন শেষে এগিয়ে ক্যারিবীয়রা, প্রথম ইনিংসে 296 রানে অল আউট বাংলাদেশ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে, সাথে আছি আমি সোনিয়া স্নিগ্ধা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। মেগা স্পাইডার সিলিং ফ্যান, মেগা বাতাসে শান্তির পরশ। 6 দিনে করোনা টিকা নেয়ার জন্য রেজিস্ট্রেশন করেছেন 14 লাখের বেশি মানুষ। এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য সচিব মোহাম্মদ আব্দুল মান্নান। প্রবীণদের জন্য স্পট রেজিস্ট্রেশন আবারও চালু হতে পারে বলে জানান তিনি। এদিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে টিকা নিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম। এ সময় তিনি গুজবে কান না দিয়ে সকলকে টিকা নেয়ার আহ্বান জানান। মফিউর রহমানের রিপোর্ট। কোভিড-19-এর টিকা কার্যক্রমের 6ষ্ঠ দিনে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কেন্দ্র পরিদর্শনে যান স্বাস্থ্য সচিব। এ সময় তিনি বলেন, শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, যথাসময়ে টিকার বাকি চালান দেশে পৌঁছবে। প্রবীণদের জন্য বিশেষ ব্যবস্থা শুরুর ভাবনা রয়েছে বলেও জানান তিনি। পরের যে চালানটা যেটা আসার কথা সেটা আমরা যথাসময়ে পাবো। আমরা এখন যেভাবে দিতে চাচ্ছি, আমরা এই গতিতে যদি যাই তা ইনশাল্লাহ আমাদের কোনো সমস্যা হবে না। 80 ইয়ার্স ওল্ড বা অ্যাভাব তাদের জন্য আমরা কিছু একটা করতে পারি কিনা স্পটে, সেটাও আমরা আজকে ঘুরে ফিরে দেখব। টিকা নেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম ও তার স্ত্রী। নাসিম বলেন, সকল ভয়ভীতি কাটিয়ে টিকা নিচ্ছে সবাই। সকলে উচিত এই টিকা নিয়ে নিজের সুরক্ষাকে সুদৃঢ় করা, আর টিকা নেওয়ার ভিতর দিয়ে ভয়ের কিছু নেই, আতঙ্কিত হওয়ার কিছু নেই। ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির করোনা ভ্যাকসিন নিয়ে শেষে বলেন, ভ্যাকসিনটি সম্পূর্ণ নিরাপদ বলেই তিনি নিয়েছেন। গুজবে কান না দিতে আহ্বান জানান তিনি। কিছু কিছু মহল থেকে যেগুলো অপপ্রচার হচ্ছে, এগুলো নিতান্তই অপপ্রচার, একেবারে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে এগুলো করা হচ্ছে। ভ্যাকসিন নেয়ার পর কোনো অসুবিধা অনুভব করছেন না বলে জানান টিকা গ্রহীতারা। করোনা ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধের জন্য টিকাটা জরুরি। যে টিকা দিলাম, মনের মাঝে একটা সাহস হইতেছে। স্বাস্থ্যকর্মী হিসেবে যেহেতু আছি, সেহেতু আমাদের সম্পূর্ণভাবে এক্সপোজড হওয়াটা অনেক বেশি পরিমাণে হয়ে থাকে। প্রধানমন্ত্রী যে আমাদের টিকার ব্যবস্থাটা সুযোগ করে দিয়েছেন, এর জন্য প্রধানমন্ত্রী অনেক ধন্যবাদ। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের উপপরিচালক বলেন, টিকা নেয়ার পর কারো কারো মৃদু উপসর্গ দেখা গেলেও এ পর্যন্ত পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়নি। এই পর্যন্ত যেহেতু আমার নজরে এবং চোখের সামনে কোনো রকমের সাইড ইফেক্ট হলো, পার্শ্ব প্রতিক্রিয়াওয়ালা কাকো বা কোনো খবরও আমার কাছে এখন পর্যন্ত এরকম পৌঁছে নাই। ভ্যাকসিন নিরাপদ বলেও উল্লেখ করেন তিনি। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। করোনায় আরও 13 জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা বেড়ে 8,266। মৃত্যুহার 1.53%। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী 344তম দিনে দেশে করোনা পরীক্ষা হয়েছে 12,871। এর মধ্যে শনাক্ত 291। মোট করোনা শনাক্তের সংখ্যা 5,40,266। নতুন 374 জন সহ সুস্থ হয়েছেন 4,86,767। করোনায় দৈনিক সংক্রমণ হার 2.26%। এ পর্যন্ত শনাক্তের হার 14.09% ও সুস্থতার হার 90.10%। বিশ্বের 6ষ্ঠ দেশ হিসেবে বাংলাদেশের মানুষ টিকা নিতে পারছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। মানিকগঞ্জে এক আলোচনায় সবাইকে ভ্যাকসিন নেওয়ারও আহ্বান জানান মন্ত্রী। পৃথিবীর 200টা দেশের মধ্যে 6 নম্বর দেশ যে পাবলিকলি ভ্যাকসিন দিতেছে, এখন পর্যন্ত কেউ আর দিতে পারে নাই। এই 6 নম্বর দেশ বাংলাদেশ, একটা গরিব রাষ্ট্র, তার সম্পদ সীমিত, তার মধ্যেও তারা ভ্যাকসিন দিয়েছে।
গণতন্ত্রকে এগিয়ে নিতে বিএনপি কৃত্রিম বাধা তৈরি করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিএনপি এদেশের স্বাধীনতার ইতিহাস বিকৃতির জনক বলেও মন্তব্য করেন তিনি। এদিকে তথ্যমন্ত্রী হাসান মাহমুদ বলেছেন, জিয়াউর রহমানের খেতাব নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। আদিত্য মামুনের সহায়তায় প্রণব চক্রবর্তীর রিপোর্ট। নিয়মিত ব্রিফিংয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, বিএনপির নির্বাচন বিমুখ রাজনীতি এবং অপপ্রচার ও ষড়যন্ত্রে গণতন্ত্র বারবার হোঁচট খাচ্ছে। বিএনপি নেতারা সরকারকে গণতন্ত্রের পথে আসা সবক দিচ্ছেন। আমরা বলতে চাই, গণতন্ত্রকে এগিয়ে নিতে আপনারাই কৃত্রিম বাধা তৈরি করছেন। মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে বিএনপির অভিযোগ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, বিএনপি স্বাধীনতার ইতিহাস বিকৃতির জনক। মুক্তিযুদ্ধের মীমাংসিত বিষয়কে প্রশ্নবিদ্ধ করার অধিকার এদেশে কারোরই নেই। এদেশে স্বাধীনতার ইতিহাস বিকৃতির জনক হচ্ছে বিএনপি। তারাই মুখোশের আড়ালে স্বাধীনতা বিরোধী উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়নের পৃষ্ঠপোষক। এদিকে তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, মুক্তিযুদ্ধের সময় জিয়ার সকল কার্যপ্রবাহ বিশ্লেষণে প্রমাণ হয় যে তিনি পাকিস্তানিদের সহচর ছিলেন। যুদ্ধ অপরাধীদের তিনি রাজনীতি করার সুযোগ করে দিয়েছেন। সুতরাং সমস্ত ঘটনা প্রবাহ প্রমাণ করে সাক্ষ্য দেয় যে জিয়াউর রহমান আসলে মুক্তিযুদ্ধের সময় তার ভূমিকা, তিনি মুক্তিযুদ্ধের ছদ্মাবরণে পাকিস্তানের সহযোগী হিসেবে কাজ করেছেন। তবে তার সনদ বাতিলের কোনো চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হয়নি। এর আগে আগারগাঁওয়ে বিশ্ব বেতার দিবসের অনুষ্ঠানে যোগ দেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। বেতার একেবারে প্রান্তিক জনগোষ্ঠীর গণমাধ্যম হিসেবে কাজ করছে। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ায় জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপির বিক্ষোভ সমাবেশ পণ্ড হয়ে গেছে। এ সময় বেশ কয়েকজন আহত হয়। জিয়াউর রহমানের খেতাব বাতিলের প্রস্তাবের প্রতিবাদে সকালে সমবেত হয় নেতাকর্মীরা। এক পর্যায়ে পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। বিএনপির নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। চতুর্থ ধাপে 34 জেলার 55টি পৌরসভায় ভোট গ্রহণ কাল। ব্যালটের মাধ্যমে ভোট হবে 26টি এবং ইভিএমে হবে 29টিতে। এরই মধ্যে নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। কেন্দ্রে কেন্দ্রে ব্যালট বাক্স সহ নির্বাচনী সামগ্রী বিতরণ করা হচ্ছে। 21-এর প্রতিনিধিদের সহায়তায় রত্না জামানের রিপোর্ট। সকাল থেকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেয়া হয় নির্বাচনী সামগ্রী। রাঙামাটিতে প্রথমবারের মতো ইভিএমে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ হবে। রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে ইভিএম, মনিটর সামগ্রী সহ নির্বাচনের অন্যান্য সামগ্রী কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেয়া হয়। নাটোরের বড়াইগ্রাম পৌরসভা নির্বাচনের সকল প্রস্তুতি শেষ হয়েছে। দুপুর থেকে কেন্দ্রে কেন্দ্রে ব্যালট বাক্স সহ নির্বাচনী সামগ্রী বিতরণ করা হয়। স্ট্রাইকিং ফোর্স সহ প্রত্যেকটি কেন্দ্রে কিন্তু তাদের পর্যাপ্ত ফোর্স থাকবে, আনসার ভিডিপির সদস্য থাকবেন। সুতরাং আমরা আশা করছি আগামীকাল বড়াইগ্রাম পৌরসভায় একটি শান্তিপূর্ণ সুশৃঙ্খল অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে। বাগেরহাট পৌরসভার 15টি ইভিএম মেশিন সহ ভোটের সামগ্রী কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়। মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভার 11টি ভোট কেন্দ্রের জন্য 112টি ভোটিং মেশিন পাঠানো হয়েছে প্রিজাইডিং অফিসারের দায়িত্বে। চুয়াডাঙ্গার জীবননগর ও আলমডাঙ্গা পৌরসভা নির্বাচনে ভোটের নির্বাচনী সামগ্রী পাঠানো হয়েছে। নরসিংদী ও মাধবদী পৌরসভার 55টি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠানো শুরু হলেও ব্যালট পৌঁছানো হবে ভোটের দিন সকালে। মুন্সিগঞ্জের মীর কাদিম পৌরসভা নির্বাচনে 17টি কেন্দ্রে পাঠানো হয়েছে ইলেকট্রনিক ভোটিং মেশিন সহ নির্বাচনী সরঞ্জামাদি। এদিকে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ পরিবেশে ভোট গ্রহণের জন্য প্রতিটি কেন্দ্রে ম্যাজিস্ট্রেট ও আনসার সহ পুলিশ মোতায়েন থাকবে। এছাড়া র্যাবের পাশাপাশি বিজিবি সদস্যরা কঠোর নজরদারি থাকবে বলে জানান নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা। রত্না জামান, 21 টেলিভিশন।
মিয়ানমার পরিস্থিতি। মিয়ানমারে অভ্যুত্থানের পর সেনাবাহিনীর অব্যাহত ধরপাকড়ে ক্ষোভ বাড়ছে। টানা অষ্টম দিনের মতো রাজধানী নেপিদো সহ বিভিন্ন শহরে বিক্ষোভ করছে হাজার হাজার মানুষ। তাদের দাবি, কারফিউয়ের মধ্যে রাতের অন্ধকারে ধরপাকড় চালাচ্ছে সেনা কর্তৃপক্ষ। এদিকে চীন এবং রাশিয়া নির্লিপ্ত থাকলেও সূচির মুক্তির আহ্বান জানিয়ে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে প্রস্তাব পাশ হয়েছে। রিপোর্ট দুলি মল্লিকের। সামরিক অভ্যুত্থানের পর থেকেই ব্যাপক ধরপাকড় চালাচ্ছে মিয়ানমারের সেনাবাহিনী। স্টেট কাউন্সিলর অং সান সুচি, প্রেসিডেন্ট সহ এনএলডি নেতাকর্মী ও সংসদ সদস্যদের বন্দী করার পর থেমে থাকেনি তাদের অভিযান। নিরাপত্তা জোরদার ও কারফিউ জারি করে রাতে অন্ধকারেই ধরপাকড় চালাচ্ছেন তারা। আন্দোলনকারীদের দাবি, বিক্ষোভ যত তীব্র হচ্ছে ধরপাকড়ও তত বাড়ছে। আর কেন আটক করা হচ্ছে, আটকের পর তাদের কোথায় নিয়ে যাওয়া হচ্ছে বা কবে ছাড়া পাবে, এর কোনো তথ্য জানাচ্ছেন না সেনা কর্তৃপক্ষ। এ অবস্থায় ক্ষোভ বাড়ছে মিয়ানমারের সাধারণ জনতার মাঝে। অষ্টম দিনে বিক্ষোভে দেখা গেছে ধরপাকড়ের প্রতিবাদে প্লাকার্ড সহ স্লোগানে সরব জনতা। জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল জানিয়েছে, গণতান্ত্রিক সরকারকে হটিয়ে সামরিক অভ্যুত্থানের ঘটনায় মিয়ানমারে চরমভাবে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। বিক্ষোভ দমাতে 350 মানুষকে আটক করেছে সেনাবাহিনী। সূচি ও অন্যান্যদের মুক্তি ও প্রতিবাদকারী মানুষের উপর সহিংসতা বন্ধের আহ্বান জানিয়ে নিন্দা প্রস্তাব আনে সংস্থাটি। প্রস্তাবটি সর্বসম্মতিতে গৃহীত হলেও চীন ও রাশিয়া এর সঙ্গে সম্পৃক্ত হয়নি। দুলি মল্লিক, একুশে টেলিভিশন। এবার মিরপুর টেস্টের খবর। বাংলাদেশের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে লিড বড় করার লড়াইয়ে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। তৃতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে অতিথিদের সংগ্রহ 3 উইকেটে 41 রান। স্বাগতিকদের চেয়ে 154 রানে এগিয়ে আছে উইন্ডিজ। এর আগে প্রথম ইনিংসে 296 রানে গুটিয়ে যায় বাংলাদেশ। বিস্তারিত সৌরভ ইমামের রিপোর্টে। 4 উইকেটে 105 রান নিয়ে তৃতীয় দিন শুরু করেন স্বাগতিক 2 অপরাজিত ব্যাটসম্যান মোহাম্মদ মিথুন ও মুশফিকুর রহিম। ফলোঅনের সংখ্যা এড়ানোর মিশন নিয়ে ব্যাটিংয়ে নামায় স্বাগতিকদের হতাশায় ডোবান মোহাম্মদ মিথুন। এই তরুণ থেমেছেন 15 রানে। অন্য প্রান্তে দায়িত্ব নিয়ে ব্যাটিং করেন ডিপেন্ডেবল মুশফিক। চাপ সামলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন মিস্টার ডিপেন্ডেবল। 50-র পর মুশফিক 54 রানে বিদায় নিলে হাল ধরেন লিটন দাস ও মেহেদী মিরাজ। দলের হয়ে সর্বোচ্চ 71 রান করেন লিটন দাস। পরিস্থিতি অনুযায়ী ব্যাটিং করে ইনিংসকে সম্মানজনক অবস্থায় নেন লিটন। তাকে কার্যকর সাপোর্ট দেন মেহেদী মিরাজ। মিরাজ প্যাভিলিয়নমুখী হন 57 রানে। টেল এন্ডারে অন্যরা ভালো করতে না পারলে 300 মাইল ফলক পেরোতে পারেনি বাংলাদেশ। বড় লিডের লক্ষ্য নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করা উইন্ডিজের শুরুটাও ছিল না প্রত্যাশা মাফিক। নাইম হাসানের বলে দলপ্রতি ব্রাথওয়াইট আউট হন 6 রানে। এছাড়া শাইল মোজলে এবং ক্যাম্বেল দুজনেই স্বল্প পুঁজিতে স্পিন ঘূর্ণিতে পরাস্ত। মোজলেকে আউট করে টেস্টে 100 উইকেটের মাইলফলক ছুঁয়েছেন মিরাজ। দিন শেষে বোনার 8 এবং ওয়ারিকান অপরাজিত আছেন 2 রানে। সৌরভ ইমাম, একুশে টেলিভিশন, ঢাকা। নিচ্ছে প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। নৌবাহিনীর কর্মকর্তাকে মারধরের মামলায় ইরফান সেলিম সহ 5 জনের বিরুদ্ধে চার্জশিট। পহেলা ফাল্গুন আর বিশ্ব ভালোবাসা দিবস কাল, ফুল চাষী ও ব্যবসায়ীদের ব্যস্ত সময়। আবারও আমন্ত্রণ রাত 11টার একুশের সংবাদে। যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ। শুক্রবার সকাল 10টায় ঢাকা পৌঁছান তিনি। মার্কিন সেনাবাহিনী প্রধানের আমন্ত্রণে গেল 29 জানুয়ারি যুক্তরাষ্ট্র সফরে যান সেনাপ্রধান। সফরে তিনি মার্কিন সেনাপ্রধান সহ উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ করেন এবং মার্কিন সেনাবাহিনীর বিভিন্ন সামরিক স্থাপনা ও প্রশিক্ষণ সুবিধাদি পরিদর্শন করেন। এছাড়াও জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের সাথে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথেও সাক্ষাৎ করেন জেনারেল আজিজ আহমেদ। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, জঙ্গি সন্ত্রাস দমন সহ যে কোনো প্রয়োজনে জনগণের পাশে দাঁড়াচ্ছে
পুলিশ। সন্ধ্যায় রাজধানীর রাজারবাগে পুলিশ লাইন্সের ডিএমপির 46তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় তিনি করোনাকালে ঢাকা মহানগর পুলিশের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। অনুষ্ঠানে আইজিপি ডক্টর বেনজির আহমেদ বাংলাদেশ পুলিশের অভ্যন্তরীণ দুর্নীতি ছেড়ে ফেলার আহ্বান জানান। স্বরাষ্ট্র সচিব, ডিএমপি কমিশনার সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। নৌবাহিনীর কর্মকর্তাকে মারধরের মামলায় বরখাস্ত ওয়ার্ড কাউন্সিলর ইরফান সেলিম সহ 5 জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দিয়েছে পুলিশ। ডিবির অতিরিক্ত কমিশনার একেএম হাফিজউদ্দিন জানান, মারধরে সম্পৃক্ত থাকার প্রমাণ পাওয়ায় তাদের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়। এছাড়া শিকদার গ্রুপের এমডি রতনহক অসুস্থ থাকায় তাকে রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়নি বলেও জানান তিনি। সাইদুল ইসলামের রিপোর্ট। গত বছরের 25 অক্টোবর রাজধানীর কলাবাগান এলাকায় নৌবাহিনীর এক কর্মকর্তাকে মারধর করে হাজী সেলিম পুত্র ইরফান সেলিম ও তার সহযোগীরা। এ ঘটনায় ধানমন্ডি থানায় মামলা হয়। গতকাল এ মামলার চার্জশিট দেয় পুলিশ। প্রেস ব্রিফিংয়ে ডিবি জানায়, নৌবাহিনীর কর্মকর্তাকে মারধরের মামলায় ইরফান সেলিম ও তার সহযোগীদের সম্পৃক্ততা পাওয়া গেছে। সামরিক কর্মকর্তার সাথে তাকে মারামারি করছে, সে সামরিক সরকারি কর্মকর্তা, যে সম্পূর্ণ প্রপার ধারায় যে ঘটনাটা ঘটেছে এই ঘটনার সত্যতা মিলেছে। সত্যতা মেলার জন্যই আমরা ঘটনাটা একটি চার্জশিট প্রদান করেছি। শিকদার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালককে কেন জিজ্ঞাসাবাদ করা হয়নি এমন প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, বিষয়টি মানবিক। আমরা দেখেছি যে তার পিতা মৃত্যুবরণ করেছে, সেই সুবাদে সে আসছে। আমরা যদি এবং সে যদি অসুস্থ না থাকতো তাহলে অবশ্যই আমরা রিমান্ডে আবেদন করব। যেহেতু সে একটা জুডিশিয়াল সিস্টেমে এসে গেছে, তো পরবর্তীতে আমরা যখনই হবে আমরা তাতে মামলা তদন্তের সাথে তাকে জিজ্ঞাসা করব। প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, কয়েকদিন আগে শাহবাগ এলাকায় এক ব্যবসায়ীর 35 লাখ টাকা ছিনতাইকারী চক্রের 6 জনকে গ্রেফতার করা হয়েছে। সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। দরজায় কড়া নাড়ছে পহেলা ফাল্গুন, বিশ্ব ভালোবাসা দিবস আর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দিবসগুলোকে ঘিরে ব্যস্ত সময় পার করছেন ফুল চাষি ও ব্যবসায়ীরা। ঝিনাইদহ প্রতিনিধি এম রায়হান এবং নারায়ণগঞ্জ প্রতিনিধি বিমল রায়ের রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আলিসা। ঝিনাইদহ জেলার 6 উপজেলায় এই মৌসুমে 170 হেক্টর জমিতে ফুলের চাষ হয়েছে। এর মধ্যে কালীগঞ্জ, কোটচাঁদপুর, মহেশপুর ও ঝিনাইদহ সদরের বিভিন্ন গ্রামে মাঠে মাঠে গাঁদা, গোলাপ, গ্ল্যাডিওলাস, জারবেরা, রজনীগন্ধা সহ নানা রঙের ফুলের সমারোহ। চলছে পরিচর্যা। লক্ষ্য 3টি দিবসের বাজার ধরার। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে যাবে এখানকার ফুল। দাম ভালো পেলে গত বছরের মতো এবারও লাভের মুখ দেখবেন এমন আশা তাদের। লোকসংখ্যাটা নতুন করে আবার চাষ করছি, আমরা যে দাম এখন পাচ্ছি এই দাম যদি আমরা পাই তাহলে মনে করেন আমাদের লাভবান হতে পারবো। অন্যান্য সময়ের তুলনায় এখন একটু দাম বেশি পাই, কেননা সামনে কিছু গুরুত্বপূর্ণ দিন রয়েছে। ফুল চাষ ও সংরক্ষণে চাষিদের প্রযুক্তিগত নানা পরামর্শ দেওয়া হচ্ছে জানালেন কৃষি কর্মকর্তা। গত বছরের কৃষকরা লসের সম্মুখীন হয়েছে, এবছর যাতে তারা লাভবান হতে পারে এই জন্য আমরা বিভিন্ন প্রচারণা এবং সামাজিক দূরত্ব বজায় রেখে যে অনুষ্ঠানগুলো হয় সেগুলো আমাদের সবাইকে পালন করার জন্য পরামর্শ দিচ্ছি। নারায়ণগঞ্জ বন্দর উপজেলার সাবদি, দিঘলদি, মাধবপাশা ও আইচতলা সহ আশেপাশের কয়েকটি গ্রামে বাণিজ্যিকভাবে ফুল চাষ হচ্ছে। এবার প্রায় 70 হেক্টর জমিতে ফুল চাষ হয়েছে। 3টি দিবসকে কেন্দ্র করে 2 থেকে 3 কোটি টাকার ফুল বিক্রির আশা করছেন চাষিরা। আমরা প্রায় 30 বছর ধরে ফুলের চাষ করতেছি, আমাদের ফ্যামিলির ঐতিহ্যবাহী ব্যবসায়ীটা। ফেব্রুয়ারির সময় ওরা বেচা চা দেয় আর কি। খুব ভালো লাগতেছে, আর ফুল তো সবার জন্যই খুব প্রিয় একটা জিনিস। এখানে এসে আমার খুব ভালো লাগছে। কৃষি বিভাগ বলছে, করোনার কারণে কিছুটা ক্ষতি হয়, সরকার এবছর কৃষি ব্যাংকের মাধ্যমে ঋণের ব্যবস্থা করেছে। করোনার কারণে কৃষকরা ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে সরকার কৃষি ব্যাংকের মাধ্যমে এবছর বন্দর উপজেলায় সরাসরি কৃষকদেরকে ঋণের ব্যবস্থা করা হয়েছে। গ্রামগুলো থেকে প্রতিদিনই ফুল যাচ্ছে দেশের বিভিন্ন স্থানে। মাসুম আলিসা, 21 টেলিভিশন। এবারে আমাদের বিশেষ আয়োজন ভাষার মাস। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বর থেকেই ভাষা আন্দোলনের সূচনা। পাকিস্তানের গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহ যখন ঘোষণা করলেন উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা, তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই
না না বলে প্রতিবাদ করেছিল। ধীরে ধীরে আন্দোলনের দাবানল ছড়িয়ে পড়ে বাংলার গ্রামেগঞ্জে, পাড়া মহল্লায়। প্রাণ দিয়ে ভাষার অধিকার আদায় করে বাঙালি। আর ভাষা আন্দোলনের মাধ্যমেই বপন হয় বাংলাদেশ রাষ্ট্রের বীজ। শাকের আরজুর রিপোর্ট। 1948 সালের 19 মার্চ পাকিস্তানের গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহ রেসকোর্স ময়দানে এক সভায় ঘোষণা করলেন উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। 24 মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলেও একই ঘোষণা, সাথে সাথে শিক্ষার্থীদের প্রতিবাদ। গঠিত হয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। এরও কিছু আগে গণপরিষদ সদস্য ধীরেন্দ্রনাথ দত্ত পাকিস্তান গণপরিষদে উর্দু ও ইংরেজির পাশাপাশি বাংলা ব্যবহারের দাবি জানান। তার দাবি অগ্রাহ্য হওয়ায় ঢাকায় ধর্মঘট পালিত হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ 69 জনকে গ্রেফতার করা হয়। 52তে ঢাকায় এসে প্রধানমন্ত্রী খাজা নাজিমুদ্দিনের বক্তৃতার পর আন্দোলনের দাবানল ছড়িয়ে পড়ে সবখানে। 21 ফেব্রুয়ারি পূর্ব পাকিস্তানে হরতাল। আগের দিনই 144 ধারা জারি করে সরকার, তবে ছাত্ররা 144 ধারা ভাঙার সিদ্ধান্ত নিয়ে রাখে। ঢাকা মেডিকেল কলেজের একাংশে অবস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমতলায় ছাত্রদের সভা হয়। সবার কণ্ঠে দৃপ্ত স্লোগান, রাষ্ট্রভাষা বাংলা চাই। 21 তারিখ ভোরে ওই আর্টস বিল্ডিং প্রাঙ্গণে আমতলায়, সেই সুনামখ্যাত আমতলায় ছাত্রদের যে সভা, সেই সভায় সিদ্ধান্ত নেওয়া হলো যে দর্জন করে মিছিল করে এই 144 ধারা ভাঙা। মূলত ছাত্র যুব সমাজ এই আন্দোলনে নেমে পড়ে। তার সঙ্গে এই রাজনৈতিক নেতাদের একাংশ এবং পেশাজীবী সাধারণ মানুষ, শিক্ষাজীবী, চিকিৎসক, আইনজীবী, এরা সব তার পেছনে এসে দাঁড়ায়। গণপরিষদ ভবনের দিকে এগোতে থাকা মিছিলের উপর পুলিশ গুলি চালায়। এখন যেটা জগন্নাথ হল, সেটা ছিল যখন পরিষদ ভবন, সেই পরিষদ ভবনের কাছাকাছি পৌঁছানো। পুলিশের বাধা অতিক্রম করার প্রচেষ্টায় পুলিশের গুলিতে 21 তারিখে প্রথম রফিকুদ্দিন, তারপর আব্দুল জব্বার, তারপরে বরকত এবং 1 মাস পর অসুস্থ অবস্থায়, চিকিৎসাধীন অবস্থায় সালাম শহীদ হলেন। 54তে এসে দাবি আদায় হলো। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যে আন্দোলনের সূচনা, তারই পথ ধরে 54 যুক্তফ্রন্ট সরকার, 69-এর গণ অভ্যুত্থান, 70-এর নির্বাচন, মুক্তিযুদ্ধ, এক সাগর রক্তে স্বাধীন বাংলাদেশ। শাকের আরজু, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছে প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় 12 জন নিহতের ঘটনায় ট্রাক চালক গ্রেফতার। বিশ্বে করোনায় আক্রান্ত 10 কোটি 87 লাখ ছাড়িয়েছে যুক্তরাষ্ট্রের স্কুল খোলার পরিকল্পনা। আবারও আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে। চট্টগ্রামের ইতিহাস, ঐতিহ্য ও গৌরব ফিরিয়ে আনতে সম্মিলিতভাবে কাজ করবেন নবনির্বাচিত সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী। জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে ঢাকা চট্টগ্রামের সাংবাদিকদের সংগঠন সিজেএফটির সংবর্ধনা ও মিট দ্য প্রেস অনুষ্ঠানে 100 দিনের মধ্যে মশা ধুলাবালি কমাতে বিশেষ উদ্যোগ নেওয়ার কথা জানান। আগের বেশ কয়েকজন মেয়র নগরীর উন্নয়নে বেশ কিছু উদ্যোগ নিলেও নানা সীমাবদ্ধতায় শেষ পর্যন্ত ইতিবাচক ভূমিকা রাখতে পারেনি বলে জানান রেজাউল করিম। চট্টগ্রামকে একটি পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তোলার জন্য প্রয়োজন সেই পরামর্শকে গ্রহণ করে পরিকল্পিত নগরী গড়ে তোলার ক্ষেত্রে যদি এটা প্রয়োজন হয় সেই প্রকল্পকে গ্রহণ করে আমি সেটা বাস্তবায়ন করার মধ্যে দিয়ে সমন্বয় সভার মধ্য দিয়ে কার্যকরী ভূমিকা পালন করতে হবে এবং মেয়রের ভূমিকা সেখানে প্রাধান্য থাকতে হবে। ঝিনাইদহের কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় 12 জন নিহতের ঘটনায় দায়ের করা মামলায় ট্রাক চালক রনিকে গ্রেফতার করেছে পুলিশ। যশোরের শার্শার পুটখালী এলাকায় অভিযান চালিয়ে রনিকে আটক করা হয়। পুলিশ জানায়, মামলার অন্যতম আসামি ট্রাক চালক রনি ভারতে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করছিল। তাকে সীমান্তের পুটখালী থেকে গ্রেফতার করা হয়। বুধবার কালীগঞ্জে বাসের সাথে ট্রাকটির সংঘর্ষে নারী, শিশু, শিক্ষার্থী সহ 12 জন নিহত হয়।
বেসরকারি টেলিভিশনের বিপণন কর্মীদের সংগঠন ইমার নতুন সভাপতি নিউজ 24-এর আনিসুর রহমান তারেক এবং সাধারণ সম্পাদক হিসেবে এনটিভির গৌতম চন্দ্র দাস আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে তাদের হাতে দায়িত্ব তুলে দেওয়া হয়। 23 জানুয়ারি নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পান তারা। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মোহনা টিভির তসলিম চৌধুরী এবং ইন্ডিপেন্ডেন্টের আব্বাস ওসমান রেজা নির্বাচিত হয়েছেন। 21 টিভির ফেরদৌস নাইম পরাগ ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক হিসেবে জয়লাভ করেন। এছাড়া নির্বাহী সদস্য নির্বাচিত হন 21 টেলিভিশনের মোহাম্মদ আলমগীর কবির। সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব নিয়েছেন বাংলা ভিশনের রাহাতুজ্জামান। অনুষ্ঠানের প্রধান নির্বাচন কমিশনার হিসেবে সভাপতিত্ব করেন বাংলা ভিশনের মাহমুদুল আলম খান। শহীদ সাংবাদিক সিরাজউদ্দিন হোসেনের ছেলে প্রজন্ম ৭১-এর সভাপতি সাংবাদিক শাহিন রেজা নূর আর নেই। তার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার কানাডার ভ্যাঙ্কুভারের একটি হাসপাতালে ক্যান্সারে আক্রান্ত এই শহীদ সন্তানের মৃত্যু হয়। দৈনিক ইত্তেফাকের সাবেক বার্তা সম্পাদক শাহিন রেজা নূর বেশ কিছুদিন ধরে কানাডায় বসবাস করছিলেন। মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন এবং যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে গণ আন্দোলনে বিশেষ ভূমিকা রাখেন তিনি। জামায়াত নেতা আলিয়া হোসেন মোহাম্মদ মুজাহিদের বিরুদ্ধে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে সাক্ষী ছিলেন শাহিন রেজা নূর। এবারে ব্যবসা বাণিজ্যের খবর। পাম অয়েল রপ্তানিতে প্রবৃদ্ধি ধরে রেখেছে মালয়েশিয়া। চলতি মাসের প্রথম 10 দিনে আগের মাসের একই সময়ের তুলনায় দেশটির পাম অয়েল রপ্তানি বেড়েছে প্রায় 54%। ফেব্রুয়ারির প্রথম 10 দিনে মালয়েশিয়া সব মিলিয়ে 4,375,000 টন পাম অয়েল রপ্তানি করেছে। আগের মাসের একই সময়ের তুলনায় রপ্তানি বেড়েছে 53.94%। গত জানুয়ারির প্রথম 10 দিনে 2,60,080 টন পাম অয়েল রপ্তানি করেছিল মালয়েশিয়া। এই হিসাবে এক মাসের ব্যবধানে দেশটি থেকে পাম অয়েল রপ্তানি বেড়েছে 1,40,295 টন। পাম অয়েল রপ্তানিতে মালয়েশিয়ার অবস্থান বিশ্বের দ্বিতীয়। এবারে সংস্কৃতি সংবাদ। মেধাবীরা সব ক্ষেত্রে ভালো করতে পারে বলে মন্তব্য করেছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী KM খালিদ MP। বিকেলে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে ক্লোজ আপ 1 খ্যাত শিল্পী সাবরিনা রহমান বাঁধনের প্রথম কাব্যগ্রন্থ শেষের কবিতার পরে ও তৃতীয় একক গানের অ্যালবাম আবছায়া চুপছায়ার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে যোগ দেন সংস্কৃতি প্রতিমন্ত্রী। কর্মজীবনে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে প্রশাসনিক দায়িত্ব পালনের পাশাপাশি সাবরিনা রহমান বাঁধন সংস্কৃতি অঙ্গনে প্রতিভার স্বাক্ষর রেখে চলেছেন। একাধারে কবি, গীতিকার ও সঙ্গীত শিল্পী বাঁধন পড়াশোনা করেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটে। আর এর সাথে শেষ করছি রাত 11টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। প্রতিদিন বাড়ছে ভ্যাকসিন গ্রহীতার সংখ্যা। প্রবীণদের জন্য আবারও চালু হচ্ছে স্পট রেজিস্ট্রেশন। গণতন্ত্র এগিয়ে নিতে বাধা বিএনপি, বললেন ওবায়দুল কাদের। জিয়ার খেতাব নিয়ে সিদ্ধান্ত হয়নি, জানালেন তথ্যমন্ত্রী। চতুর্থ ধাপে 55 পৌরসভায় ভোট কাল, কেন্দ্রে পাঠানো হচ্ছে সরঞ্জাম, নিরাপত্তা জোরদার। মিয়ানমারের সেনাবাহিনীর অব্যাহত ধরপাকড়ে বাড়ছে ক্ষোভ, সূচির মুক্তি চেয়ে জাতিসংঘে প্রস্তাব পাশ। ঢাকা টেস্টের তৃতীয় দিন শেষে এগিয়ে ক্যারিবীয়রা, প্রথম ইনিংসে 296 রানে অল আউট বাংলাদেশ। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন ekushe-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ অন করতে পারেন facebook.com/ekushe24 অনলাইনে। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।